সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। আমাদের আজকের অতিথি রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। রাশেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের আলাপে। রাশেদ খান, আমরা আজকে খুবই ক্যাজুয়ালি আলোচনা করব। আপনি টকশোতে গিয়ে খুবই জ্বালাময়ী কথাবার্তাগুলো বলেন, কিন্তু আমরা আজকে কতটা জ্বালাময়ীর দিকে যাব না। আমরা খুবই ঠান্ডা ভঙ্গিতে এই রাজনীতির যে কঠিন বিষয়গুলো আলোচনা করতে চাই। বর্তমানে রাজনীতিতে আসলে কি চলছে, রাজনীতির হালচালটা কি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। আমার কাছে যেটি মনে হয় যে বাংলাদেশের যে রাজনীতি সেটি এই মুহূর্তে আসলে ভারসাম্যহীন। বিশেষ করে একদিকে জাতীয়তাবাদের রাজনীতি, অন্যদিকে ইসলামিক শক্তির উত্থান। যেমন জামাত ইসলাম এই মুহূর্তে ইতিহাসের সবথেকে সেরা সময় তারা পাড়ি দিচ্ছে, এবং অন্যদিকে যারা বিএনপি সহ আরও কিছু দল যারা আসলে জাতীয়তাবাদের রাজনীতি করে, তাদের জন্য সংকট হলো যে এই ইসলামিক রাজনীতি যারা করছে তাদেরকে কিভাবে কাউন্টার দিবে, কিভাবে সমালোচনা করবে। যেমন যারা ইসলামিক রাজনীতি করে তারা সবসময় আপনার কোরআনের কথা বলছে, এবং কোন দলকে ভোট দিলে আপনার জান্নাতে যাওয়া যাবে বা আখিরাতের চাবিকাঠি অর্জন করা যাবে। তো এর বিপরীতে আসলে আপনার বিএনপি বা যারা জাতীয়তাবাদের রাজনীতি করছে তাদের ন্যারেটিভটা কি হবে। এর মূল যে সংকটটা হলো যে আওয়ামী লীগের নির্মম পতন। এই পতন হওয়ার কারণে এই মুহূর্তে আসলে আপনার ওই মধ্যপন্থী দল হিসেবে যারা আসলে আপনার এক ধরনের ওই মধ্যপন্থা অবলম্বন করে রাজনীতি করে এবং তার আলোচনা সহজে করা যায়। এখন এক্ষেত্রে সবথেকে বড় সতর্কর জায়গায় থাকতে হয় যে ইসলামিক একটা দল, তাকে নিয়ে আমি সমালোচনা করছি, সেক্ষেত্রে আমার ভুলটা আবার কি না কি হয়ে যায়। তো এই সংকট আসলে বাংলাদেশে এই মুহূর্তে চলছে, যে কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এই মুহূর্তে ইতিহাসের সবথেকে কঠিন সময় পাড়ি দিচ্ছে এবং ইতিহাসের সবথেকে সেরা সময় পাড়ি দিচ্ছে জামাত ইসলাম। যে কারণে আমি বলছি যে রাজনীতি এই মুহূর্তে আসলে ভারসাম্যহীন, আমাদের ভিতরে বিভাজন, আমরা কেউ কাউকে আসলে সহ্য করতে পারছি না। গণ অভ্যুত্থানের আমরা যারা শক্তি ছিলাম তাদের ভিতরে ব্যাপক আপনার এক ধরনের মত পার্থক্য রয়েছে, বিভাজন বেশি। বিশেষ করে এই জাতীয় নির্বাচনটা আসলে কোনো দল চাই, কোনো দল চাই না, গণভোটটা নিয়ে আসলে আমাদের চিন্তা কি, সরকারের দুর্বলতা, এবং সরকার যদি শুরু থেকে আসলে আমাদের ভিতরে ঐক্যটা ধরে রাখতে পারতো, বিশেষ করে জুলাই জাতীয় সনদ নিয়ে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো নিয়ে দলগুলোর সাথে সবার সাথে যদি এক ধরনের সাম্যতার ভিত্তিতে আচরণ করত, আমার মনে হয় এই ধরনের বিভাজন হতো না। মূলত এই যে ভারসাম্যহীন রাজনীতি, এই রাজনীতির পিছনে সরকারের ব্যাপক দায় রয়েছে। না, সরকারের তো দায় আমরা রয়েছে, সরকারের সমালোচনাও আমরা করছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর তো একটা দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলো তো 5 আগস্টের পরে দেখলাম যে তারা যার যার এজেন্ডায় ফিরে চলে গেল। দেখেন, গণ অভ্যুত্থানের পরে সবথেকে এক ধরনের বলা যায় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ ছিল এনসিপির। যেহেতু এই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নাহিদ ইসলাম সহ তার নেক্সাসে যারা ছিল তারা যদি মনে করত যে আমরা যেভাবে পুরো জাতিকে রাজপথে নামিয়েছি, দলগুলোকে নামিয়েছি, ঠিক আমাদের দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন হচ্ছে সেই একতা ধরে রাখা। কিন্তু তারা কেউ সরকারে চলে গেল, কেউ দল গঠন করলো, এরপরে তাদের নিজেদের দলকে তারা শক্ত করার জন্য বা ভিত্তিকে মজবুত করার জন্য তারা বিভিন্ন দলের সমালোচনা শুরু করলো। কখনো বিএনপিকে ব্যাশিং করা, কখনো জামাতকে ব্যাশিং করা, কখনো গণ অধিকার পরিষদকে বিভিন্ন জায়গা থেকে মাইনাস করা, এরকম বিভিন্ন দলের সাথে এক ধরনের তারা নগ্ন আচরণ শুরু করলো। কিন্তু তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে একতাবদ্ধ জাতি, তাদের আহ্বানে রাজপথে নেমেছিল, এই পুরো জাতিকে কিভাবে আসলে একতাবদ্ধ রাখা যায় সেই কাজটি যদি তারা করত সেটি আসলে ভালো হতো। কিন্তু যেহেতু বিভিন্ন দলের নেতৃবৃন্দকে তারা সমালোচনা শুরু করলো, তো তখন ওই দলের সমর্থক, ভোটার, ওই দলের নেতাকর্মী যারা আসলে নাহিদ ইসলামদের আহ্বানে রাজপথে নেমেছিল, তারা পরবর্তীতে নাহিদ ইসলামদের সমালোচনা শুরু করলো। তার মানে নাহিদ ইসলামদের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কমলো। এরপরে জামাতকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা, তখন জামাতের নেতৃবৃন্দ তখন নাহিদ ইসলামদের সমালোচনা শুরু করলো, শুভাকাঙ্ক্ষীর সংখ্যা কমলো।
এবং একই সাথে গণ অধিকার পরিষদ সহ আমরা যারা ছিলাম, এইভাবে তারা অধিকাংশ দলকে তাদের শত্রু বানিয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে দরকার ছিল যে বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত ইসলাম এবং অন্যান্য দল, তাদের মধ্যে অনেক বিষয়ে আসলে এক ধরনের সহযোগিতা থাকা, একে অপরের কথা শোনা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যকে মজবুত করা, যে ঐক্যের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। কিন্তু তারা এই জায়গাটায় আসলে মনোযোগ দেয়নি। তাদের যারা গুরু রয়েছে, যারা পরামর্শদাতা রয়েছে, তারা তাদেরকে বুঝিয়েছে যে গণ অভ্যুত্থানের পরে তোমাদের স্টেক নিতে হবে, তোমাদের সরকারে যেতে হবে, তোমাদের নিজেদের অবস্থান তৈরি করতে হবে। তোমরা যদি নিজেদের অবস্থান তৈরি করতে চাও তাহলে বাকিদের বাদ দিতে হবে। তো নাহিদ ইসলামরা ওই ফাঁদে পা দিয়ে বাকিদেরকে শত্রু বানিয়েছে এবং নিজেরা এককভাবে সব কিছু ভোগ দখল করার চেষ্টা করেছে, নিজেরা এককভাবে সব ক্রিম খেতে চেষ্টা করেছে। বাকিরা কি করবে? বাকিরা তখন তাদের সমালোচনা শুরু করেছে। তো এই যে গণ অভ্যুত্থানের পরে ভাগাভাগির রাজনীতি, যে সবাইকে মাইনাস করে গণ অভ্যুত্থানের অন্যান্য শক্তি, আর তোমরা এককভাবে সব কিছু দখল করো, তো এই যে মনোভাব, সেই মনোভাবের কারণে মূলত এখন বিভাজন। এখন এই সুযোগে কিন্তু এনসিপির নেতারা বারবার যেটি বলার চেষ্টা করেন যে যা কিছু ভালো সব রাজনৈতিক দলগুলো সবাই মিলেই করেছি ভালো, কিন্তু যা কিছু খারাপ দায় দিয়ে দাও এনসিপির উপর, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের কথাবার্তা তারা বলেন। না, এনসিপিকে তো আমি আসলে দায়ী করছি না, আমি তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি যাতে করে ভবিষ্যতে তারা এই ভুলগুলো না করে। এখন দেখেন এনসিপির কয়েকজন নেতা কখনো আপনার জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলছে, যেটি সর্বশেষ দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে শেখ হাসিনা তো দিল্লি পালিয়েছে, তারেক রহমান আপনি কোথায় পালাবেন? তো এই কথাকে এই মুহূর্তে আসলে প্রাসঙ্গিক। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি লুটেরা বলেছেন, তো এইটা কি আসলে প্রাসঙ্গিক ছিল? এরপরে তিনি আপনার জামাত ইসলামকে ভারতের এক্সটেনশন বললেন না যে এটা একটা ভারতের দল, এটা কি আসলে দরকার ছিল? জামাত ইসলামের উপরে যদি কোনো দেশ সব থেকে বেশি ক্ষুব্ধ থাকে সেটা ভারত, আমরা তো বুঝি, তাই না? তো এই বাক্যগুলো দরকার ছিল না। আমি জানি না আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যগুলো ব্যক্তিগতভাবে দেন নাকি আসলে তার দল তাকে দিয়ে বলাই, সেটা আমি জানি না। তবে আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করছি না, তিনি সংগ্রাম করেছেন, ক্যাম্পাসে আমাদের সাথে আন্দোলন করেছেন। আমি তার প্রতি ভালোবাসা রেখেই বলতে চাই যে আসলে এইভাবে সবাইকে শত্রু বানানো তার রাজনীতির জন্য পজিটিভ না। তিনি যদি আমার কথা শুনে থাকেন, আশা করি তিনি শুধরাবেন। তিনি সমালোচনা এইভাবে না করে তিনি গঠনমূলকভাবে কোনো বিষয়ে সমালোচনা করতে পারেন, মানে তার সমালোচনাগুলো অত্যন্ত আক্রমণাত্মক। এখন এই দেশের তারুণ্য কি শিখবে? নতুন রাজনীতি মানে কি? এই ভাষায় সমালোচনা করা, এই ভাষায় যাকে তাকে নিয়ে মন্তব্য করা, এই ভাষায় আসলে আপনার আক্রমণ করা, এইটা তো আসলে নতুন রাজনীতি না, এটা নতুন রাজনীতির বন্দোবস্ত না। এই জন্যই বলছি যে তারা যেহেতু দেশের পরিবর্তন করতে চায়, তাদের এই জায়গাগুলোতে আসলে এক ধরনের পরিবর্তন দরকার। সেক্ষেত্রে তাদের রাজনীতির উত্থানটা আরও বেশি মজবুত হবে এবং তারুণ্য তাদের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু তারুণ্য যখন দেখবে যে পুরাতন আমলের রাজনীতি, পুরাতন নেতাদের রাজনীতির সাথে তাদের কোনো পার্থক্য নাই, তাহলে ওই পুরাতন বড় দল বাদ দিয়ে আপনার দলে মানুষ কেন যাবে? তার মানে আপনাকে নতুন কিছু দেখাতে হবে। তো নতুন কিছু এখনো পর্যন্ত এনসিপি আসলে দেখাতে সক্ষম হয়নি, যে কারণে এখনো পর্যন্ত বড় দলগুলোর যে আধিপত্য ছিল, তাদের যে মজবুত অবস্থান ছিল, সেটাই রয়ে গেছে। এবং এখনো পর্যন্ত দেখেন, যেখানে আমি মনে করি যে এই মুহূর্তে এনসিপির যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী দল হিসেবে তাদের যে অবস্থান থাকা দরকার ছিল, তারা কিন্তু ওই অবস্থান আমার কাছে মনে হয় তৈরি করতে পারে নাই। আমি ভাবছিলাম যে এনসিপি এমন একটি দল হবে, এদেশের তারুণ্য যেমনিভাবে আসলে সেই ৭১-এর পরে জাসদ গঠিত হলো, ক্যাম্পাসগুলোতে দেখেন সব তরুণরা কিন্তু জাসদে যোগদান করলো। কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমি ভাবছিলাম যে ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্র অধিকার পরিষদ, এই দলগুলো বা সংগঠনগুলোর নেতাকর্মীরা আসলেই কি থাকে নাকি সবাই ওই আপনার নাহিদ ইসলামদের সাথে আসলে যুক্ত হয়? সেটা কিন্তু হয়নি। এর মূল কারণটা হলো যে তারা নতুন কিছু আসলে দেখাতে পারেনি। এটা তাদের ভুল আমি বলবো না, বয়সের একটা ব্যাপার আছে, রাজনৈতিক ম্যাচুরিটির ব্যাপার আছে, একই সাথে আশপাশে যারা রয়েছে পরামর্শ দিচ্ছে তাদের একটা ব্যাপার আছে। তারা ধরেন রাজনীতি চেঞ্জ করলো বা নতুন বন্দোবস্তের কথা তারাই আগে বলছিল, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। এখন বাকি দলগুলো তো পুরনো ধ্যান ধারণার মধ্যেই আছে। এখন আপনি তাদের সঙ্গে যারা পুরনো ধ্যান ধারণার রাজনীতি করছে বা পুরনো বন্দোবস্তের রাজনীতি করছে, তাদের সঙ্গে কি এই তরুণ যারা, তারা কি নতুন বন্দোবস্ত দিয়ে পেরে উঠবে? না, আমি তো বললাম যে অবশ্যই তারা পারত, যদি তারা আসলে ওই পুরাতন স্টাইলের রাজনীতিটা না করে, যেটা আমরা দেখেছি উবায়দুল কাদের, হাসান মাহমুদ, শেখ হাসিনা করেছে।
প্রতিহিংসার রাজনীতি, সমালোচনার রাজনীতি, সারাক্ষণ ৭১ গেলানোর রাজনীতি। ঠিক এখনো যদি ওই একই ধরনের মানুষকে আসলে ২৪ বিক্রি করার রাজনীতি আপনি করতে চান, এই তারুণ্য গ্রহণ করবে না। মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, কিন্তু ওই রক্ত বিক্রি করে আপনি রাজনীতি করবেন, যেটা হাসিনা করেছে, ৭১-এর রক্ত বিক্রি করে রাজনীতি শেখ মুজিব করেছে। তো হাসিনাকে যেভাবে মানুষ বর্জন করেছে, এখন যদি কেউ আসলে ওই ২৪-এর চেতনা বাস্তবায়নের নামে মূলত আপনার রক্ত বিক্রির রাজনীতি করতে চায়, মানুষ আসলে এটা গ্রহণ করবে না এবং করেনি, যেটা আমরা এই মাত্র ১৫ মাসেই দেখলাম যে মানুষ আর ওই চেতনার বিক্রির রাজনীতি করে না। সেটা ৭১ও না, ৯০ও না, ২৪ও না, ৫২ও না। মানুষ মনে করে যে সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হবে। তো সেই পরিবর্তনের রাজনীতি, সংস্কারের রাজনীতি আমি মুখে একটা বলতেছি আর আমি আসলে অন্তরে আর একটা লালন করতেছি। মানুষ কিন্তু এই অভিনয়টা বোঝে। এই জন্য মূলত যেটি হয়েছে যে আসলে ওই আপনার যারা নতুনের কথা বলছে, তারা আসলে ওই পুরাতন যারা ছিল তাদের থেকেও সংস্কারের চিন্তা, পজিটিভ রাজনীতিতে অনেক পিছিয়ে রয়েছে। এই জন্য নতুনদের যে আপনার সামনে অগ্রসর হওয়ার যে সম্ভাবনা, এই সম্ভাবনা এই মুহূর্তে আমি আসলে কম দেখছি। আপনি বললেন যে জুলাই বিক্রি হচ্ছে, এবং গতকালকে দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই যেহেতু বারবার আসছে, তিনি বলছেন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন এবং পতাকা একটি সিটের জন্য বিক্রি করে দিও না। মানে সিট কি তাহলে এখন বিক্রি হচ্ছে নাকি? দেখেন, তিনি সম্ভবত আসিফ মাহমুদকে নিয়ে পোস্ট করেছেন এবং তার পোস্টের কমেন্টগুলো আমি দেখেছি। পরবর্তীতে আব্দুল কাদের তার পোস্টের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে এই যে লেখা, এটা আসলে আসিফ মাহমুদকে নিয়ে লেখা হয়েছে। এখন আসিফ মাহমুদকে, তিনি গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক। আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে, আমি নিজেও করেছি। আমি কখনো কখনো তার পদত্যাগ দাবি করেছি যে তিনি আসলে কমিটমেন্ট রক্ষা করতে পারছেন না। নানান জায়গা থেকে, বিশেষ করে তার এপিএসকে নিয়ে বিতর্ক, এরপরে তিনিও বিতর্কের মুখোমুখি হয়েছেন। তো এইটা আসলে আসিফ মাহমুদের জন্য অত্যন্ত বিব্রতকর যে আসিফ মাহমুদ, যিনি আসলে ওই ৬ আগস্ট লং মার্চ যেটা আসলে সিদ্ধান্ত হয়েছিল তাদের ফোরামে, সে একমাত্র আসিফ মাহমুদ এটাকে চেঞ্জ করে যে ৬ আগস্ট নয়, আগামীকাল ৫ আগস্ট ঢাকামুখী কর্মসূচি লং মার্চ। অর্থাৎ এই যে আপনার ৬টা শব্দের মাধ্যমে আপনার একটা গণ অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট তৈরি করা এবং সঠিক সিদ্ধান্ত নেতা হিসেবে নিতে পারা, সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারা, না ৬ তারিখ না, ৬ তারিখ নিলে এই গ্যাপের মধ্যে শেখ হাসিনা তার ফ্যাসিবাদ তারা প্রস্তুতি নিয়ে ঢাকায় চলে আসবে, আমরা পারবো না। সুতরাং যা করার আমাদের আগামীকালই করতে হবে। তো আসিফ মাহমুদের এই একটি লাইনের মাধ্যমে, একটা সিদ্ধান্তের মাধ্যমে একটা সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখন প্রশ্ন হলো যে আপনি এখন আসিফ মাহমুদকে নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন, আপনি কি আসিফ মাহমুদের শত্রু? না, আপনারা একই সার্কেলের। তো আসিফ মাহমুদকে আপনি জাতির সামনে ভিলেন কেন বানালেন? তো ভিলেন বানাতে গিয়ে উল্টো আব্দুল কাদের যে মুখোশটা উন্মোচন করলো, এর মাধ্যমে ক্ষতিটা কার হলো? এর মাধ্যমে পুরো এনসিপির ক্ষতি হলো। যে আপনারা সারাক্ষণ বলছেন যে কারোর সাথে জোটে যাবেন না, সংস্কারের রাজনীতি করবেন, উল্টো আপনারা ২০ সিটের জন্য আপনারা জনাব সালাউদ্দিনের বাসায় যাচ্ছেন, কথা বলছেন, মির্জা ফখরুল সাহেবের সাথে বসতেছেন। আমার সমালোচনা নাই, এনসিপি যদি বিএনপির সাথে জোট করতে চায়, ওকে, ওয়েল ডান, সমস্যা কোথায়? বিএনপি তো আর ফেসিবাদ না, বিএনপি তো আর আওয়ামী লীগ না যে বিএনপির সাথে জোট করা যাবে না। কিন্তু এই যে নিজেদের ভিতরে আপনারা আসলে তথ্য আসলে গোপন করতে পারছেন না, কে কার সাথে বসতেছেন, কি আলোচনা করতেছেন, মানে একটা যখন আপনার বয়স বাড়ে, যখন আপনার আসলে পরিপক্কতা বাড়ে, তখন আপনি আসলে এই আলোচনাগুলো হজম করতে পারছেন। কিন্তু আপনার আসলে ওই বয়সের যে আপনার তারতম্য বলেন বা ইমেচিউরিটি রয়েছে, এই কারণে তাদের ভিতরে কি আলোচনা হচ্ছে কিছু গোপন থাকছে না। আর আমরা এখন কি করছি, সেই আলোচনা নিয়ে আমরা আসলে সবাই এখন মশগুল হয়ে পড়েছি, সেগুলো নিয়ে আলোচনা কিভাবে আসলে আরও বেশি রসদ যোগানো যায়। তো যাই হোক, এখন সবথেকে বড় প্রবলেমটা হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এতদিন যে কথাগুলো বলছিলেন বিএনপির বিরুদ্ধে, এখন কেন বলছিলেন সেটা আবার আব্দুল কাদের বলে দিয়েছে। এটা আমি বলি নাই, আপনি বলেন নাই। তার মানে যখন তারা দুজন বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর তথ্য এইভাবে আপনার লিক আউট করে, তখন আর রাজনীতি বলে কিছু থাকে না। তবে আসিফ মাহমুদ ব্যক্তি হিসেবে যেহেতু এনসিপির সাথে নাই, তিনি যদি পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে চান, সেক্ষেত্রে তিনি এনসিপিতে যুক্ত হতে বাধ্য না। তিনি চাইলে বিএনপিতে যেতে পারেন, গণ অধিকার পরিষদে আসতে পারেন, যেহেতু তিনি একসময় আমাদের ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন। তিনি চাইলে আমরা তাকে গণ অধিকার পরিষদে ওয়েলকাম জানাই। আমি জানি না তিনি আসবেন কিনা, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি চাইলে অন্য নতুন দল গঠন করতে পারেন,
সেই স্বাধীনতা তার আছে। এখন তিনি এনসিপিতে যাচ্ছেন না বা এনসিপির সাথে তার মত পার্থক্য হয়েছে, এই জন্য আপনি তাকে বলতে পারেন না যে তুমি তোমার পতাকা বিক্রি করে এক সিটের বিনিময়ে পতাকা বিক্রি করছো। এখনও তো বিক্রি করে নাই। যদি তথ্য থাকে তাহলে আপনি সেটি জাতির সামনে বলেন। আমরা যখন 2জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছি তখন তো আপনারা আমাদেরকে গাদ্দার বানিয়েছেন। সেই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে আপনারা যে অভিযোগ দিয়েছেন, এই অভিযোগ তো আমাদের পদত্যাগের দাবির থেকে আরও বেশি গুরুতর। এর মাধ্যমে তো আপনি আসিফ মাহমুদদেরকে ভিলেন বানালেন যে ক্ষমতায় থাকা অবস্থায় তারা আসন নেগোসিয়েশন করছে। কেন করছে, কি কারণে করছে? এখন একজন সহযোদ্ধা যখন বলেছে তখন তো এটার আসলে আর তথ্য প্রমাণ লাগে না। ওই সহযোদ্ধার কথাই এক ধরনের তথ্য প্রমাণ। এবং আব্দুল কাদের যে তথ্য ফাঁস করেছেন, এর মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারি বা এনসিপি নেতৃবৃন্দ যে বিএনপি ব্যাশিং রাজনীতিটা করছিল, সেই রাজনীতি আর করতে পারবে না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্যান্যরা যাই বলবে, এখন মানুষ বলবে আসলে ওই সিটির হয়তো নেগোসিয়েশনটা ভালো মতো হয় নাই, এই জন্য এখন গালিগালাজ শুরু করেছে। তো আমার কথা এটা না, আমার কথা হলো নাসিরউদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলামরা যদি মনে করে বিএনপির সাথে জোট করা দরকার, জোট করুক। আমার দল যদি, তারা তো বলছে যে বিএনপির সঙ্গেও হতে পারে, আবার জামাতের সঙ্গেও হতে পারে। এটা পজিটিভ, ওপেন হোক। এটা জোট করা কি অন্যায় নাকি? না। জামাত ইসলাম তো বিএনপির সাথে জোট করেছে, ধানের শীষে ইলেকশন করেছে না, মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে। আজকে যদি এমন ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হয় যে জামাতের সাথে যে যাবে সে ভালো আর বিএনপির সাথে যে যাবে সে খারাপ, তার মানে বিএনপির সাথে অতীতে জামাত গিয়েছে, তাহলে জামাত খারাপ, তাই না? যদি ইকুয়েশনটা আপনি এইভাবে মেলান। এবং এখনকার বিএনপি সংস্কারের কথা বলছে, এখনকার বিএনপির নেতৃবৃন্দ যে ভুল করছেন এটা বলবো না, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হচ্ছে, তারপরেও শীর্ষ নেতৃবৃন্দ সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু আমরা যখন 1 সাল থেকে 6 সাল পর্যন্ত দেখেছি, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নিজে আরও বেশি কঠোর হয়েছেন, অপারেশন ক্লিন হার্ট পর্যন্ত চালু করতে বাধ্য হয়েছে। ওই সময় জামাত ইসলাম, যেটা বিএনপির সব থেকে খারাপ সময়, সেই খারাপ সময় কিন্তু জামাত ইসলাম বন্ধু হিসেবে ছিল এবং কোনো সমালোচনা প্রতিবাদ করে নাই। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে যখন জামাত ইসলাম সমালোচনা করে, তারা এক সময় ধানের শীষ প্রতীকে ইলেকশন পর্যন্ত করেছে, সমালোচনা করে, তখন আমার প্রশ্ন তৈরি হয় যে জামাত ইসলাম কি আসলে স্বার্থের কারণে সমালোচনা করছে, নাকি আবার যদি ভবিষ্যতে বিএনপি জামাতের আপনার মেলবন্ধনটা হয়ে যায় তখন তাদের এই সমালোচনা এটা ফাঁকা বলি? মানে আমরা তো এর মাধ্যমে মূলত সমস্যা হচ্ছে যে আমরা যারা নতুন দল আমরা বিভ্রান্ত হচ্ছি। মানে আমাদেরকে জামাতে, আমরা যাতে বিএনপির সাথে জোট করতে না পারি এই জন্য এমন কোনো ন্যারেটিভ নাই যা তৈরি করা হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার অ্যাটাক করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে। কিন্তু জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দকে আমি জাস্ট স্মরণ করিয়ে দিই, 18 সালেও কিন্তু আপনারা ধানের শীষে ইলেকশন করেছেন, 24 সালে গণঅভ্যুত্থান পর্যন্ত বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ছিল এবং আপনারা আরও অতীতে অনেক জোট বেঁধেছেন, বন্ধুত্ব করেছেন। সুতরাং এখন যদি এনসিপি জামাতের সাথে, এনসিপি যদি বিএনপির সাথে জোট বাঁধতে চায়, তাদেরকে আপনারা বললেন না যে নব্য ফ্যাসিস্টের দশর। গণঅভ্যুত্থানের পরে তো আসলে এই এনসিপি নেতৃবৃন্দ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সব থেকে বেশি আপনার সম্পর্ক ছিল কিন্তু আপনার জামাতের সাথে। বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হয়েছে সেখানে কিন্তু জামাত শিবির ম্যান পাওয়ার সাপ্লাই না দিলে এনসিপির সমাবেশের লোক হতো না। এখন এনসিপির প্রোগ্রামগুলো দেখেন যে আলোচনা, সবার বাইরে কোনো প্রোগ্রাম নাই। কারণ এখন তারা ভয় পাচ্ছে যে একটি জনসভার আয়োজন করলাম, লোক কী হবে, কারণ জামাতের সাথে তাদের দূরত্ব। তো আমি সেটাই বলতেছি যে এই যে সম্পর্ক শুরুতে থাকার কারণে যেটি হয়েছিল, বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ, ভিসি নিয়োগ, এসপি নিয়োগ, বিভিন্ন নিয়োগ কিন্তু জামাত করিয়ে নিয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে ইতিহাসের সেরা সময় পাড়ি দিচ্ছে জামাত। কিভাবে? মানে জামাত এনসিপিকে ব্যবহার করেছে, জামাত এনসিপিকে ব্যবহার করেছে, এনসিপি জামাতকে ব্যবহার করেছে। আপনি বড় বড় সমাবেশ করেছেন, সেখানে জামাত ম্যান পাওয়ার সাপ্লাই দিয়েছে। এর বিনিময়ে আপনি কি করেছেন? এর বিনিময়ে আপনি ডিসি, এসপি, ভিসি নিয়োগ করিয়ে নিয়েছেন, তাই না? এখন জামাত মনে করছে ক্ষমতা যদি চেঞ্জ হয়ে যায় সরকারের, দেন কি হবে? দেন আমরা যদি ক্ষমতায় না আসতে পারি, বিএনপি আসবে। বিএনপি ক্ষমতায় আসার পরে কি আমাদের ভিসিদের রাখবে, ডিসিদের রাখবে, আমাদের ইউনোদের রাখবে, আমাদের সরকারের বিভিন্ন জায়গায় সচিব নিয়োগ দিয়েছি রাখবে? জামাতের মধ্যে মূলত এই ভয়টা রয়েছে। এখন এই ভয়ের কারণে জামাত এখন আসলে ওই গণভোটের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনটা চাচ্ছে না। আজকেও আপনার জামাতের আমিরের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্য অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় নির্বাচন চাচ্ছেন না। জামাতের আবার কোনো কোনো নেতা বলছে যে শেখ হাসিনা থাকলে তো থাকতো 2029 সাল পর্যন্ত, সুতরাং 29 সালের আগে কেন নির্বাচন প্রয়োজন? তো দেখেন বিষয়গুলো, দেখেন যে কিভাবে আসলে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। তো যাই হোক, জামাতকে নিয়ে আমার সমালোচনা নাই, কিন্তু কথা হলো জামাত যে ভুল করতেছে সেগুলো নিয়ে তো কথা বলতে হবে। যেমন জামাত চাইলে কিন্তু উচ্চকক্ষে পিআরের বিষয়টা নিয়ে আলোচনা ঐক্যমত কমিশনে জোর দিয়ে করতে পারতো,
তারা উচ্চকক্ষে পিয়ার নিয়ে আলোচনা ওইভাবে করে নাই, তারা নিম্নকক্ষে পিয়ারের দিকে চলে গেল এবং বলল যে নিম্নকক্ষে পিয়ার না হলে জুলাই সনদে স্বাক্ষর করব না। যে আগের দিন বলল, পরের দিন গিয়ে কিন্তু তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করে আসলো। ঠিক একইভাবে এখন হাতে মাত্র 3 মাস সময়, এই 3 মাসের ভিতরে আসলে 2টা নির্বাচন সম্ভব, যেখানে সেনাবাহিনীর 50%কে উঠিয়ে নেওয়া হয়েছে প্রশিক্ষণের জন্য। পুলিশের প্রশিক্ষণ শেষ হয়নি, অন্যান্য বাহিনীর যারা সদস্য নামবে প্রশিক্ষণ শেষ হয়নি, শিক্ষকদের শেষ হয়নি, নির্বাচনী কর্মকর্তাদের শেষ হয়নি। সেখানে আপনি নভেম্বরের মধ্যে প্রশিক্ষণ কিভাবে শেষ করবেন, আর ভোট কেন্দ্র কিভাবে রেডি করবেন, আর কিভাবে আপনি গণভোট নির্বাচন করবেন এবং জাতীয় নির্বাচন, 2টা নির্বাচন একসাথে করবেন, আমার নিজেরই আসলে মাথায় ঢুকতেছে না। বরং জামাত অন্য বিষয়গুলো নিয়ে যদি আরও ঐক্যমত কমিশনে আলোচনা করে একটা মীমাংসার জায়গায় আসতে পারতো, তাহলে আরও অনেক নোট অফ ডিসকাউন্ট আসলে থাকতো না। আপনার কাছে মনে হয় কি না যে জামাতের যে এই তৎপরতা বা তাদের যে রাজনীতি, জামাত কি এখন তাহলে মানে ফাইটিং পজিশনের রাজনীতিতে মানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে, আর নাকি বিএনপি একটু ব্যাকফুটে মনে হচ্ছে? আমি তো আপনাকে আগেই শুরুতে বললাম যে এখন যেহেতু আসলে একদিকে জাতীয়তাবাদের রাজনীতি, অন্যদিকে ইসলামিক শক্তির রাজনীতি, মাঝখানে যে আরেকটা শক্তি যে আপনার মধ্যপন্থী শক্তি বনাম মধ্যপন্থী শক্তি, ওই আওয়ামী যে মধ্যপন্থী শক্তি ছিল তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে এখন রাজনীতি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। যে মধ্যপন্থী শক্তি কখনোই ইসলামপন্থী শক্তির বিরুদ্ধে সমালোচনা, তর্ক বিতর্ক করে লড়াই করতে পারে না। বিএনপির জন্য সবথেকে বড় সংকট যে বিএনপি আসলে কার সাথে রাজনীতি করবে। নিজের দলের সাথে দলের রাজনীতি হয় না, যখন আপনার প্রতিপক্ষ থাকে না তখন দলের মধ্যে কামড়াকামড়ি মারামারি শুরু হয়। আওয়ামী লীগের যেটি হয়েছে যে আওয়ামী লীগের আসলে কারোর সাথে রাজনীতি করতে হয়নি, নিজেরা রাজনীতি করেছে, নিজেরা মারামারি করেছে, শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে এই মুহূর্তে আসলে বিএনপির এটা তো নিজের দোষ দেওয়ার কিছু নাই, কারণ আওয়ামী লীগ তো অপরাধ করেছে, ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো যে বিএনপির জন্য মধ্যপন্থী দল দরকার, যদি বিএনপি ওই সমালোচনা, বিএনপি যদি ওই প্রতিযোগিতার রাজনীতি করতে চায়। কিন্তু ইসলামিক শক্তির সাথে বিএনপি প্রতিযোগিতা, তর্ক বিতর্ক, সমালোচনা করে পারবে না, কারণ ইসলামিকরা সবসময় কোরআন সুন্নাহকে, আল্লাহকে, নবীকে সামনে এনে রাজনীতি করবে। এখন বিএনপিকে এর কারণটা দিতে পারবে? তো আপনি বুঝতেছেন যে রাজনীতিতে কী ধরনের ভারসাম্যহীন অবস্থা চলছে। তো এই ভারসাম্যহীন অবস্থার সুযোগটা সবথেকে বেশি নিচ্ছে আপনার জামাত ইসলাম। আমি এটাই বললাম যে এই জন্য জামাত আসলে ইতিহাসের সেরা সময়টা আসলে পাড়ি দিচ্ছে। আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন, যেটি হলো ছাত্র সংসদ নির্বাচনে তারা ছাত্র শিবির কিন্তু ইসলামী ছাত্র শিবির হিসেবে সেখানে কাজ করে নাই, তারা জাস্ট একটি মধ্যপন্থী সংগঠন হিসেবে কাজ করেছে। সেখানে তারা দেখেন ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, মাঝখানে কিন্তু একজন নন হিজাবি নারী ক্যান্ডিডেটকে বসিয়েছে। ক্যাম্পাসগুলোতে তারা জাস্ট এইভাবে বুঝিয়েছে যে আমরা সার্বজনীন, আমরা শুধু ইসলাম পন্থা অবলম্বন করছি না, আমরা ইসলাম পন্থা, মধ্যপন্থা, বামপন্থা, সকল পন্থা আমরা অবলম্বন করছি। এবং সেইভাবে প্যানেল দিল, এবং এই প্যানেল কিন্তু জয়ী হয়েছে বিভিন্ন কৌশলে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম, কারোর বাবা যখন আপনার ক্যান্সারে আক্রান্ত তার পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির, সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি, বাঁধনের সভাপতি সেক্রেটারি, যেহেতু তারা 16 বছর আসলে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, এইভাবে ক্যাম্পাসে তারা ছিল। অর্থাৎ সাধারণ শিক্ষার্থী হিসেবে থেকে বা অপ্রকাশ্যের রাজনীতির কারণে এই সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে জাতীয় রাজনীতিতে জামাত আবার আসলে এক ধরনের নিজেরাই বিভ্রান্ত যে আমরা কি মধ্যপন্থা অবলম্বন করব নাকি ইসলাম পন্থা অবলম্বন করব। এই জন্য দেখবেন যে কোনো নেতা আসলে মধ্যপন্থা অবলম্বন করতে গিয়ে গুলিয়ে ফেলছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট, তখন আবার সমালোচনা শুরু হচ্ছে, তখন আবার জামাত ওই মধ্যপন্থা বাদ দিয়ে তখন আবার আপনার ইসলাম পন্থাকে অবলম্বন করছে, তারা ইসলামকে সামনে আনছে। তো যাই হোক, এখন জামাতকে আসলে তৃণমূলে সমাবেশ করতে গিয়ে তাদের নারী যারা রয়েছে, নারী প্রার্থী বলেন, তাদেরকে এক সমাবেশে রাখতে পারবে? তাহলে জামাত তাহলে ওই ক্যাম্পাসের মতন তারা যে বলছে যে আমি ক্যাম্পাসে ভালো করেছি, আমি সারা দেশে একই ভালো করব, ক্যাম্পাসের প্রভাবটা সারা দেশে পড়বে। তো জামাত ক্যাম্পাসে যে মানে শিবির ক্যাম্পাসে যে আসলে রূপটা নিয়েছে, জামাত কিন্তু আবার সারা দেশে সেই রূপটা আসলে ধারণ করতে পারছে না। ওই যে রোজা এবং পূজা, ওইটা ছিল আসলে তাদের এক ধরনের ট্রায়াল বলা যায়। তো ওইটা আসলে এক ধরনের বিতর্ক অবস্থা সৃষ্টি করেছে, যে কারণে জামাত আবার ওই ইসলাম পন্থার দিকে চলে গেছে। আমি জানি না যে এই মধ্যপন্থা এবং ইসলাম পন্থা জামাত কীভাবে নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোল করবে। তো জামাতের রাজনীতি যে ইতিহাসের সেরা সময় পাড়ি দিলেও এটা যে সব সময় পারবে না, সেটাও কিন্তু একটা কঠিন পরিস্থিতি জামাতকে কিন্তু ফেস করতে হবে। জামাতের জন্যও চ্যালেঞ্জ আছে। সামগ্রিকভাবে আমার মনে হয় যে বর্তমান রাজনীতিতে সবাই চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমরা বলেন, সবাই চ্যালেঞ্জের মধ্যে আমরা রয়েছি। আমরা তো সাধারণত রাজনীতিকে বাইরের দৃষ্টিতে দেখি, আপনি একজন রাজনীতিবিদ, আপনি বাইরের দৃষ্টি থেকেও দেখেন, ভেতরের দৃষ্টিকোণ থেকেও দেখেন। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই যে আসন সমঝোতা, আসন ভাগাভাগি, যে এক দিন পত্রপত্রিকা প্রথমে বিএনপির সঙ্গে
বিএনপির কাছে 20টি আসন চায়, প্রথম আলো একটা নিউজ করলো এবং মন্ত্রিসভায় ভাগ চায়। এর কিছুদিন পরে যুগান্তরের পত্রিকার একটা নিউজ হলো যে মানে বিরোধী দলে যাইতে চায় না জামাত, তারাও সরকারের ইচ্ছা চায়। এগুলোর কি আসলে বাস্তবতা আছে নাকি শুধু? দেখেন, সব কিছুর বাস্তবতা আছে। জামাত সর্বশেষ যেটি বিএনপিকে বলছে যে তারা যদি বিএনপি ডাকে তারা আসলে আপনার আলোচনায় বসবে। আপনি নিশ্চয়ই জানেন, যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে, তখন কিন্তু জামাতের আমির এবং জামাতের আরেকজন নেতা তাহের ভাই দুজন কিন্তু বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছে। পরবর্তীতে কী আলোচনা হয়েছে আমি কিছুটা আমি জানতে পেরেছি। জামাত চেয়েছিল যে কিভাবে একসাথে কাজ করা যায়, এই চিন্তা জামাতের ছিল। দ্বিতীয়ত ওই যে আপনার আসনের যে বিষয়গুলো আসছে, যেটা তো যুগান্তরের নিউজ হলো যে জামাতও আসলে বিরোধী দল হওয়ার রিস্ক নিতে চায় না। জামাত মনে করে যে সবাই মিলে সরকার গঠন, মন্ত্রিত্ব শেয়ার করা বা সরকারের শেয়ারিংয়ে জামাত থাকতে চায়। এর মূল কারণটা হলো যে জামাত মনে করছে যে আমি যে আসলে বিএনপির এগেনস্টে গিয়ে ভোটটা করব, সেই বাস্তবতা কি আসলে তৃণমূলে আছে? ভোটের সময় মনে করেন জামাত বিএনপি মুখোমুখি অবস্থানে, তখন ওই যে সাংঘর্ষিক পরিস্থিতি, ওইটা আসলে জামাতের ওই লক্ষ্যবল নাই যে বিএনপিকে আসলে ট্যাকল দিবে। হ্যাঁ, জামাতের আছে, জামাতের একটা নির্দিষ্ট সমর্থক গ্রুপ আছে, কিন্তু বিএনপির মতন এত বড় না। যেটা আমি দেখেছিলাম যে এবি পার্টির আপনার যিনি আপনার মহাসচিব ফুয়াদ ভাই বললেন যে জামাতের সাংগঠনিক শক্তি আসলে বিশাল, কিন্তু আপনার ওই ভোটের রাজনীতিতে আসলে ফাইট করার জন্য জামাত আসলে 50টা আসনে ফাইট করতে পারবে না। আমি নিজেও যেহেতু আমার নিজ জেলা ঝিনাইদহ সদরে আমার জন্ম, আমি ঝিনাইদহ 2 আসন থেকে নির্বাচন করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। আমি সেখানে গিয়েছি, মূলত ভোট আসলে কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। যেমন প্রথমত যে আপনার সামাজিক নিয়ন্ত্রণটা কার হাতে, মাতুব্বর আসলে কোন দিকে। যেমন গ্রামের একজন মানুষ যখন বিপদে পড়ে, সে প্রথমত কিন্তু মাতুব্বরের কাছে যায়, মেম্বারের কাছে যায়। এখন মেম্বারকে, অধিকাংশ মেম্বার ছিল বিএনপির, আওয়ামী লীগের, এই দুটা দলের বাইরে কারো সামাজিক নিয়ন্ত্রণ ছিল না। তো গণ অভ্যুত্থানের পরে একই অবস্থা হয়েছে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, মোটামুটি সামাজিক নিয়ন্ত্রণ আসলে বিএনপির কাছে। তো এই সামাজিক যে বলাইটা, এই বলাইটা জামাত এখনো পর্যন্ত আপনার 10% নিয়ন্ত্রণে নিতে পারে নাই। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 90% আপনার জামাতে বিএনপির নিয়ন্ত্রণে। তো এই সামাজিক বলাইয়ের উপর আসলে ভোটটা নির্ভর করে, এই জন্য বিএনপি খুব আত্মবিশ্বাসী। আর মাঝখানে যেটি হয়েছে যে জামাত সারা বছর ধরে প্রার্থী ঘোষণা করলেও এটা আসলে গোছালো ছিল না। আর বিএনপি একবারে চমক দেখিয়ে দিয়েছে, কেউ জানতো না 237টা আসনে একদিনে প্রার্থী ঘোষণা করেছে। এখন যেটি হয়েছে যে বিএনপির এই 237 জন প্রার্থী তারা কিন্তু সারা দেশে এখন গণসংযোগ করছে, এবং এইটা বিএনপির জন্য পজিটিভ কেন হয়েছে, আমার যে বিশ্লেষণ সেটি হলো যে বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ কোন কাজ ছিল না, তো বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ছিল। তো এখন যেহেতু আসলে এই ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে, তারা এখন মানুষের বাড়িতে যাচ্ছে, হাত পায়ে ধরছে, ভোট চাচ্ছে। তো ওই যে জনগণের গুরুত্ব, এটা কিন্তু এখন বেড়ে গেছে। অর্থাৎ বিএনপির যে আসলে সমালোচনা হচ্ছিল তৃণমূলের নেতৃবৃন্দকে নিয়ে, যে সিনিয়র নেতৃবৃন্দ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তো অটোমেটিক্যালি এই প্রার্থী ঘোষণার কারণে অটোমেটিক্যালি কিন্তু ওই প্রত্যেক ক্যান্ডিডেট সব কিছু কন্ট্রোলে রাখতেছে। মানে এখন জনগণের যে শক্তি, সেই শক্তি আসলেই বেড়ে গেছে। এখন আমি নিজেও বলি যে মনে করেন যে আমাকেও জনগণের কাছে ব্যাপকভাবে যেতে হচ্ছে, তাই না, একজন প্রার্থী হিসেবে, গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে। ঠিক প্রত্যেকটা দলের প্রার্থী হয়ে যাচ্ছে। তো এই জায়গায় আসলে বিএনপি একযোগে মানে একসাথে এতগুলো প্রার্থী ঘোষণা করার কারণে বিএনপি আসলে নির্বাচনী যে প্রতিযোগিতা বা নির্বাচনী যে রাজনীতি, সেই রাজনীতিতে এগিয়ে গেছে। যে কারণে আপনার জামাত এই জায়গায় কিছুটা আসলে এক প্রকার বলা যায় যে অগোছালোভাবে বিভিন্ন সময় প্রার্থী ঘোষণার কারণে বিএনপির এই চমকটার কাছে তারা আলাদা কোনো চমক দেখাতে পারেনি। এটা গেল তো জামাতের পার্ট, মানে ওই সমঝোতার কথা। তাহলে এনসিপির পার্টটা কি হবে? আপনার কি ধারণা বা আপনার এই অভিজ্ঞতায় কি বলে যে এনসিপির শেষ পর্যন্ত নির্বাচনী কৌশলটা আসলে কি দাঁড়াবে? আমি আমার তৃণমূলের বাস্তবতা যদি বলি, দেখেন, গণ অধিকার পরিষদ যেহেতু 7-8 বছর আমরা সংগঠন গোছানোর সময় পেয়েছি, তৃণমূলে আমাদের যে কর্মী, আমাদের সংগঠন আছে, এনসিপি 1 বছরে আসলে সেটা পারেনি। এবং এটা পারতো যদি তারা পজিটিভ পলিটিক্সটা করতো। ওই যে আমি শুরুতেই বললাম যে তাদের উচিত ছিল জাতীয় ঐক্যের রাজনীতি করা, সবাইকে এক রাখা, এবং যেটি গণ অভ্যুত্থানে তারা পেরেছে। ওই রাজনীতি করলে আজকে আপনার এনসিপির অবস্থা অনেক ভালো হতো।
যেহেতু তারা সমালোচনার রাজনীতি করেছে, ব্যাশিং করার রাজনীতি করেছে, বিভিন্ন নেতৃবৃন্দকে ট্যাগিং করার রাজনীতি করেছে, এই কারণে মূলত এখন তারা আসলে সাংগঠনিকভাবে যেখানে ফোকাস দেওয়া দরকার ছিল সেই ফোকাসটা সমালোচনায় দিয়েছে, যে কারণে সংগঠনটা আসলে তারা গোছাতে পারে নাই। যেমন আমার নিজ জেলা ঝিনাইদহ এনসিপির আমি ফাংশন দেখি না, তো এনসিপির কার্যালয় কোথায় সেটাও জানি না, বাট আমাদের কার্যালয়, আমাদের ফাংশন এটা প্রতিনিয়ত দৃশ্যমান। মোটামুটি 64 জেলার অধিকাংশ জায়গায় আমাদের ফাংশন রয়েছে। তো এনসিপি মূলত তারা মিডিয়াতে অনেক বড় দল, সাংবাদিকদের কাছে অনেক বড় দল, তারা সরকারের কাছে অনেক বড় দল, কিন্তু জনগণের কাছে এখনও পর্যন্ত অত বড় দল তারা নয়। যে কারণে এনসিপি যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে এনসিপি যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় সংসদে না থাকে, তাহলে এনসিপি আসলে ওই সংসদীয় রাজনীতি থেকে পিছিয়ে যাবে। সংস্কারের যে কথাগুলো তারা আসলে আপনার সংসদে আলোচনা করবে, এটা পারবে না। তার মানে এনসিপির এখন একমাত্র অপশন হলো যে কোনো বড় দলের সাথে জোট করে অন্তত যে কয়জন পারে তারা সংসদে গিয়ে সেখানে কথাগুলো বলা। মমতা ব্যানার্জি আপনি দেখেন নাই, সে তো একসময় কংগ্রেসের সাথে ছিল, এরপরে সে নতুন দল গঠন করে সেখান থেকে পদত্যাগ করে বড় কিছু হয়েছে না। তো কারোর সাথে জোটে গেলে আপনি হারিয়ে যাবেন না। জামাত তো বিএনপির সাথে জোটে গেছে, হারিয়ে গেছে। মূলত আপনার আদর্শিক রাজনীতি আপনি করতে পারলেন কিনা। তো এনসিপি যার সাথে জোটে যাক না কেন, যদি বিএনপির সাথে যায়, আমি যতটুকু জানি এখনও পর্যন্ত বিএনপির সাথে তাদের পজিটিভ আলোচনা চলছে, যদি বিএনপির সাথে জোটে যায়, জোটে গেলে যে তারা বিএনপি হয়ে যাবে না, বিএনপি তাকে সহযোগিতা করবে, সে বিএনপিকে সহযোগিতা করবে। মনে করেন যে বিএনপির 41% ভোট আছে, এনসিপির 10% ধরলাম, ক্ষমতায় যেতে লাগবে 51%, তাহলে বিএনপিকে এনসিপি সহযোগিতা করছে না, আবার বিএনপি এনসিপিকে সহযোগিতা করছে। অর্থাৎ জোটের যে রাজনীতি, নির্বাচনের হিসাব নিকাশের যে রাজনীতি, একে অপরকে সহযোগিতা করার রাজনীতি, এইটাকে অনেকে আসন ভাগাভাগি, অনেকে আসলে আপনার দালালি করার রাজনীতি, কেনাবেচার রাজনীতি হিসেবে দাঁড় করিয়েছে। মূলত না, এই পারস্পরিক সহযোগিতার রাজনীতি শুধুমাত্র বাংলাদেশে না, এটা আমাদের এই উপমহাদেশ বলেন পুরো বিশ্বে রয়েছে। সুতরাং এনসিপি এটাকে আসলে তাদের কর্মীরা যে ধরনের আপনার মানে প্রত্যাশা করে, শুধুমাত্র কর্মীদের কথা মূল্যায়ন করতে গিয়ে যদি আগামী সংসদে এনসিপির কেউ না থাকে, সেটি এনসিপির রাজনীতিকে, সংস্কারের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। দেখেন, আপনি সবসময় রাজপথে থেকে আপনি সব কিছু করতে পারবেন না। বাংলাদেশের ইতিহাসে সংসদ গুরুত্বপূর্ণ, গণ অভ্যুত্থানের পরে সংসদ হবে আরও বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হবে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনিও প্রার্থী হয়েছেন, জনাব তারেক রহমান তিনি প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সংসদে থাকবে, আর সেই সংসদ থেকে যদি আমি, আপনি বা এনসিপি যারা আছে সিটকে পড়ি, তাহলে আমাদের রাজনীতি আসলে খুব কঠিন হয়ে যাবে। কিন্তু এনসিপির নেতা তো বলছেন যে তারা 10 বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার একটা 10 বছরের মধ্যে আপনি ক্ষমতায় যাবেন না, তাহলে প্রথমবার আপনার একটা হিসাব নিকাশ, যে প্রথমবার আপনি কতটুকু ভালো করলেন, আপনি তো একদিনে ভালো করতে পারবেন না, তাই না? আপনাকে প্রথমত 10টা, এরপরে 20টা, 30টা, 40টা, 50টা, এরপরে 151টা। তো 10 বছর তো আপনি একদিনে আপনি ক্ষমতায় চলে যেতে পারবেন না। আপনাকে ধারাবাহিকভাবে সংসদে গিয়ে আপনার পারফরমেন্স দেখাতে হবে। আপনি সরকারে গিয়ে পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছেন, 6 মাস সময়, কম সময়, আলাদা কথা, কিন্তু আপনাকে তো 5টা বছর সংসদে থেকে আপনার পারফরমেন্স দেখাইতে হবে। আপনি এই কাজগুলো করতে চান, আপনি চাইলে তো একদিনে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এনসিপির নেতারা যদি মনে করে যে আমাদের এইবার টার্গেট বাদ, আমরা 5 বছর পরে নির্বাচন করে ক্ষমতায় যাব, 10 বছরের মধ্যে, তাই তো বলেছে। তো 10 বছরের মধ্যে ক্ষমতায় যাওয়া আসলে যদি তারা চায়, সেক্ষেত্রে তাদের এখন থেকেই সে ধরনের প্রস্তুতি নিতে হবে। আমি এটাকে নেগেটিভভাবে দেখছি না, ক্ষমতায় যেতেই পারে, তাই না? তারা যেহেতু আসলে ওইভাবে প্রতিষ্ঠিত কোনো ছাত্র সংগঠন ছিল না, একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তো সেক্ষেত্রে তারা যদি ওই ধরনের প্রস্তুতি নেয়, তাদেরকে অবশ্যই সেইভাবেই কাজ করতে হবে। প্রথম জাতীয় সংসদে তারা কতটুকু চমক দেখাতে পারছে, সেটি জোট করে বলেন, এককভাবে বলেন, সেটা গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দিয়ে কিন্তু সব কিছু যাচাই হয়। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা দেখেছি যে প্রথম সেমিস্টারের রেজাল্ট যার ভালো হয়েছে তার সব ভালো হয়েছে, আর যার খারাপ হয়েছে তার সবসময় খারাপ হয়েছে, আগ্রহ হারাই ফেলছে। প্লাস শিক্ষকরাও দেখে না, এত ভালো লেগছে, এত দেখার তো সময় নেয়, ও দেখে দেখে নাম্বার দিয়ে দেয়। তো এই জন্য প্রথম ভালো যার শেষ ভালো তার। একটু গণ অধিকার পরিষদের সাথে আসলে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং নাকি? এতক্ষণ তো আসলে যেহেতু আপনি প্রশ্ন করলেন, সেটির আলোকেই বলেছি। দেখেন, 2022 সাল থেকে গণ অধিকার পরিষদের সাথে বিএনপির সম্পর্ক, একসাথে আন্দোলন করেছি, একসাথে অনেক ইতিহাস তৈরি করেছি, যেটা আসলে অনেকে জানেও না, জানি না। জাস্ট আমি অভ্যুত্থানের একটু ইতিহাস বলি। যখন কোটা আবার ফিরে আসলো, যেহেতু 24 সালের কোটা আন্দোলনের ইতিহাস আমাদের ইতিহাস, আমি ওই সময় একটানা 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি। আমার মা গ্রাম থেকে এসে আমার মুক্তির আন্দোলন করেছে, সে সময় কিন্তু ভয়ে কেউ মাঠে নামেনি। আমার পরিবার হাতে গোনা 4-5 জন ছাত্রনেতা। তো যাই হোক, এরপরে আমি জামিন পেয়েছি, আবার
সেদিন কিন্তু আমি বাড়ি ফিরে যাইনি। ওই দিন সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, বিক্ষোভ মিছিল করেছি। এরপরে আন্দোলন লাগাতার চালিয়েছি জেল থেকে ফিরে এসে, মানে আমি একা না, আমার সহযোদ্ধা সহ যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়েছে আন্দোলনটা চালিয়ে গিয়েছি। তো আমাদের রাজনীতির উত্থান বলতে সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে একটা সফলতা, এর মাধ্যমেই মূলত আমাদেরকে কোটা আন্দোলনের নেতা হিসেবে মানুষ চিনত। আমাকে সবাই এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের থেকে কোটা আন্দোলনের নেতা রাশেদ হিসেবেই চেনে, এবং আমি এটাকে আরো বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি যে আমি কোটা আন্দোলনের নেতা রাশেদ, মানে আমার দলের পরিচয়ের থেকেও আমি এটা বেশি, যেহেতু আমার উত্থানটা বা রুটটা সেখানে। তো যখন আবার 24 সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা আবার ফিরে আসলো, তখন আমি ভাবলাম যে এই যে আমার নামে 3টা মামলার ওয়ারেন্ট ছিল সেই সময়, এবং আমার নামে 11টা মামলা, আমার প্রথম যখন আমাকে যে মামলায় গ্রেপ্তার করে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা, যেটা আসলে তথ্য প্রযুক্তি আইনে দেওয়া হয়েছিল, তো ওই মামলার আসলে বিচার কার্যক্রম চলছে। তো এই মামলায় আমি ভাবছিলাম যে হয়তো আমার আবার তারা কয় বছরে জেল দিয়ে দেয়, একটা দুশ্চিন্তা কাজ করতো। তো আমার স্বপ্ন ছিল যে হাসিনার পতন ঘটাইতে হবে এনিহাও। 24-এর নির্বাচনে মেজর জেনারেল ইব্রাহিমের বাসায় একজন কর্নেল, তিনি আমাকে, নূরকে এবং মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে নিয়ে তিনি অফার দিলেন যে আমাদেরকে এমপি বানাবে। তো আমি ভাবলাম যে আমার এত সংগ্রাম ত্যাগ, আমি, নূর বা আমাদের যারা আছে, এই আপনার এমপি হওয়ার কাছে কি সেটা শেষ করে দিব? আর হাসিনা এত জুলুম করেছে, হাসিনা কি আসলে ক্ষমতায় থাকতে পারবে? তো হাসিনা তো পারবে না, সীমালঙ্ঘনকারী কখনোই টিকতে পারে না, যেটা আসলে আপনার কোরআনেও বলা আছে, আল্লাহ তাকে পছন্দ করে না, একটা সময় না একটা সময় থামিয়ে দেয়। তখন আমি আসলে নির্বাচনে না যাওয়ার ব্যাপারে সম্মত হলাম নূর সহ আলোচনা করে। তো আমরা তখন নির্বাচনে গেলাম না। এরপরে যেটা হলো, আমাকে 2বার গুম করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ রক্ষা করেছে, গুম করতে পারে নাই। তো যখন আবার এই কোটাটা ফিরে আসলো আপনার 24-এর নির্বাচনের পরে, তখন আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে আমি বললাম যে ভাই হিসেবেই ডাকি তাকে, যেহেতু ইউনিভার্সিটির বড় ভাই এবং অনেক আলোচনা তার সাথে সবসময় হইতো। তিনি তখন ইন্ডিয়াতে, তিনি আমার সাথে ফোন দিলে কথা বললে মোটামুটি কখনো কখনো একদম শেষ রাত পর্যন্ত হয়ে গেছে, শুধু আলোচনা, কথা বলা, কী দিয়ে কী করা যায়, কখনো 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, এরকম অসংখ্য সময় তার সাথে আমার কথা হয়েছে, নুরুল হক নূরের সাথে কথা হয়েছে। তিনি তখন কিন্তু ওই সময় কিন্তু হাসিনা ক্ষমতায় এবং তিনি ইন্ডিয়ায়, যে কারণে একটা খুব বড় ভাই ছোটো ভাইয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে, অনেক আলাপ আলোচনা হতো। তো যাই হোক, তখন আমি তাকে বললাম যে ভাই, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার কথা বলেন যে কোটা আবার ফিরে এসেছে, কোটা আন্দোলনটা আসলে কাজে লাগিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বা অন্য কোনো কিছু আমরা করতে পারি কিনা, যেহেতু আসলে আমরা রাজনৈতিক আন্দোলন করে কোনোভাবেই আমরা সরকারের পতন ঘটাতে পারছি না। তো সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করা এটা দরকার, কারণ আমরা যখন মাঠে নামবো একটা সময় না একটা সময় হাসিনা তখন হত্যাযজ্ঞ শুরু করবে, বাধা দিবে, তখন আমাদের মূল লড়াইটা আমাদের শুরু করতে হবে, কিন্তু তার আগে তো প্রস্তুতি লাগবে। আপনি জনাব তারেক রহমানের সাথে কথা বলেন। তো তিনি তারেক রহমানের সাথে কথা বললেন, এবং জনাব তারেক রহমানের সাথে আমার আগে থেকে সম্পর্ক ছিল, তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন। আমার একটা আস্থার জায়গা ছিল যে আমার কথা বললে তিনি হয়তো রাখবেন। তো তখন তিনি জনাব সালাউদ্দিন আহমেদকে বলেন, ঠিক আছে, তাহলে আপনি ওদের সাথে কাজ করেন, নুরুল হক নূর, রাশেদ খান, ওদের সাথে কাজটা করেন, একসাথে দেখেন কি করা যায়। আমি আরও 2জন ব্যক্তিকে একই কথা বলেছিলাম, যারা জনাব তারেক রহমানের খুব ঘনিষ্ঠ। একজন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান, এখন আমেরিকায় আছেন। আরেকজন ছিলেন আপনার বিএনপির গুলশান অফিসে যিনি আছেন জনাব তারেক রহমানের, মানে তিনি কাজগুলো করেন, অ্যাডভোকেট মেহেদি, তিনি দাপ্তরিক কাজগুলো করেন। তাকে বলেছিলাম একই কথা, যে আমার কথাটা বলেন, কারণ আগে থেকে যেহেতু আমি সরাসরি তো ওই সময় কথা বলার সুযোগটা নানান কারণে আন্দোলনের মধ্যে ছিল না, আমি বলেছিলাম যে আপনারা কথা বলেন। তো 3জনই একই ফিডব্যাক আমাকে জানিয়েছিল যে তিনি খুব পজিটিভ। আমি কিন্তু এই জন্য একাধিক বক্তব্যে বারবার বলেছি যে এই আন্দোলনটা শুরু থেকে আসলে এক ধরনের পরিকল্পনা করা, এই আন্দোলনকে কিভাবে আসলে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, যেহেতু আমরা আসলে 24-এর নির্বাচনের আগে আমরা যুগপৎ আন্দোলন করে আসলে পারি নাই, সামাজিক আন্দোলনকে আমাদের রাজনৈতিক আন্দোলন হিসেবে আমাদের বেছে নিতে হবে। তো এটা আসলে এনসিপির নেতৃবৃন্দও জানতো, যেমন আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেও জানতো, অনেক হিস্ট্রি আছে, আমি জাস্ট না বলি, জাস্ট আপনার গণঅভ্যুত্থানের সময় জনাব আসিফ মাহমুদের সাথে আমার কথাবার্তা অনেক হয়েছে। আসিফ মাহমুদের আরেকজন বন্ধু ছিল, অনেক সময় আসিফের সাথে কথা বলতে না পারলে আহানাব, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে, আসিফ মাহমুদ বলছিলেন, ভাই যেহেতু অনেক সময় আসলে আমরা নিরাপদে থাকতে পারি না, আপনার সব মেসেজ ওর মাধ্যমে পাঠিয়েন।
এছাড়া এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের সাথে আমার প্রতিনিয়তই কথা হতো। আমি তাকে বিভিন্ন সময় বলেছি, যেহেতু আমরা ওই আন্দোলনের সিনিয়র, বিভিন্নভাবে গাইডলাইন দিয়েছি। তো এইভাবে মূলত এই যে রাজনৈতিক নেতৃত্ব, অন্যদিকে ছাত্র সমন্বয়ক, ছাত্র নেতৃত্ব, তো এই কাজগুলো আসলে আমি এবং নুরুল হক নূর আমরা এই কাজগুলো করেছি। যে কারণে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন জনাব সালাউদ্দিন আহমেদ কী বলেছেন। তিনি বলেছেন যে আসলে বিএনপি, ছাত্রদল, যুবদল কিভাবে কাজ করবে তার অনেকটা সমন্বয় নুরুল হক নূর এবং রাশেদ খান করেছে। এবং তিনি বলছেন যে আপনার আমি সেই সময় ইন্ডিয়ায় তাদের সাথে আমার অসংখ্য সময় কথাবার্তা হয়েছে। তো এটা সত্য যে অনেকে সালাউদ্দিন ভাইকে নিয়ে নানান মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যগুলো নিয়ে আমি আবার পাল্টা প্রতিক্রিয়া বিভিন্ন সময় দেখিয়েছি এই কারণে যে আমি সালাউদ্দিন ভাইকে চিনি। আমি দেখেছি যে তিনি ইন্ডিয়ায় ছিলেন, ঠিক আছে, তাকে সে দেশে নিয়ে যাওয়া হয়েছে, নির্বাসিত করা হয়েছে, গুম করা হয়েছে, তিনি ইন্ডিয়া থেকে আসতে পারতেছিলেন না। কিন্তু ইন্ডিয়ায় বসে আসলে তিনি আসলে এই সমন্বয়গুলো বা আমাদের সাথে কথা বলা, বিভিন্ন দলের সাথে কথা বলা, এই কাজগুলো তিনি করেছেন, এটা বাস্তব। যে কারণে তার বিরুদ্ধে অনেকে অভিযোগ অনুযোগ দিলেও উপরে আল্লাহ সাক্ষী আমি আসলে এগুলো বিশ্বাস করি না। আমি তো মুসলমান, তাই না, আমি এগুলো বিশ্বাস করি না। কারণ যে মানুষটা সহ আমরা একসাথে কাজ করেছি। এমনকি সালাউদ্দিন ভাই আমাকে, নুরুল হক নূরকে এই কথা বলেছিল যে ছাত্রদলকে কোথায় কোন জায়গায় নামাইতে হবে তোমরা বলবা, সাথে সাথে নেমে যাবে। আপনি ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, তাদের সাথে কথা বলতে পারেন যে আমরা যখন তাকে যেভাবে বলেছি ভাই এখন এই কাজটা করা দরকার, এখন এটা করেন, তারা কিন্তু নেতৃবৃন্দকে সেখানে পাঠিয়ে দিয়েছে। তো ঘটনাগুলো এই যে আপনার অনেক হিস্ট্রি আছে। অনেকে বলে না যে এইটা আসলে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা নাই, বা নুরুল হক নূর, রাশেদ খান বা জনাব তারেক রহমান সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব বা অন্যান্য দলের, এমনকি আমি এটাও স্বীকার করি এই আন্দোলনের শিবিরের ব্যাপক ভূমিকা আছে। কারণ আমি জানতাম, আমি আক্তারকে অনেক সময় প্রশ্ন করেছি, আক্তার আমরা তো বিএনপির সাথে যেহেতু যুগপৎ আন্দোলনে আছি, তো বিএনপির সাথে আমরা যারা আছি আমরা একসাথে তো আন্দোলনে আমাদের ছাত্র সংগঠন বা নেতৃবৃন্দ থাকবে বা যুব নেতৃবৃন্দ, এখন তোমাদের সাথে কি জামাত বা শিবিরের কথাবার্তা হচ্ছে কিনা। তখন আক্তার আমাকে কনফার্ম করেছে যে শিবির আন্দোলনে আছে। এমনকি আমি তাকে যখন ছাত্রদল বা ছাত্র অধিকার পরিষদ যেহেতু এই আন্দোলনের লেগাসি বহন করে, তারা তো শুরু থেকে আছে, প্রকাশ্যে আছে, তখন আমি তাকে বলেছি ছাত্রদলের নেতৃবৃন্দ নামবে, তুমি আমাকে কনফার্ম করে নামতেছে কিনা। আক্তার আমাকে নিজে কনফার্ম করেছে, হ্যাঁ ভাই ছাত্রদলের ওরাও নামতেছে। তার মানে শুরু থেকে আন্দোলনটা কিন্তু এক ধরনের শুধুমাত্র, যেহেতু আক্তার হোসেন তো শুধুমাত্র কোটার জন্য নামে নাই, নাহিদ ইসলামরা আসলে ঠিক আছে কোটার কথা বললেও পরবর্তীতে তাদের ভিতরে এক ধরনের মোটিভেশন তৈরি হয়েছে যে এই আন্দোলনকে শুধুমাত্র কোটা আন্দোলনের মধ্যে রাখা যাবে না। এই জন্যই আমি বলি যে এই যে এনসিপির অনেক দায়িত্ব ছিল, তারা কিন্তু জানতো, ওই সময় তো এনসিপি হয়নি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জানতো যে এই অভ্যুত্থানে প্রত্যেকটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন তাদের ভূমিকা আছে। আমি এই জন্যই বলছি যে সবার ন্যায্য হিস্সা নিশ্চিত করা এবং জাতীয় ঐক্য ধরে রাখা দায়িত্ব ছিল এনসিপির। কারণ এনসিপি এত ত্যাগ গণ অধিকার পরিষদ করলো, আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদ করলো, বিএনপি করলো, আপনার ছাত্রদল করলো, জামাত করলো, ছাত্র শিবির করলো, মানে মূলত এই কয়েকটা সংগঠনের বেশি ভূমিকা ছিল। অন্যদেরও ছিল না আমি সেটাই বলবো না, অন্যরাও ভূমিকা রেখেছে। কিন্তু সেই ত্যাগের মূল্যায়নটা আসলে নাহিদ ইসলামরা করতে পারেননি। তারা কে বা কারোর পরামর্শে তারা এককভাবে সব কিছু আসলে নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যদিও আমি তাদের নাম জানি, কারা উপদেষ্টাদের 2-1 সাথে জড়িত, তারা এই কাজগুলো করার কারণে আজকে এনসিপি সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সবাই মিলে আসলে এনসিপি সমালোচনা করছে। এটা বড় একটা সমস্যা ছিল। আমার প্রশ্নটা ছিল যে বিএনপির সঙ্গে গণ অধিকার পরিষদের নির্বাচন নিয়ে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আমি এবার নির্বাচনের বিষয়টা শেষ করি। তো যেহেতু এইভাবে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে কাজ করেছে, তো আপনি আমাকে বলেন যে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা 18 সালে তৈরি করেছি, 24 সালে যখন আবার কোটা সংস্কার আন্দোলন ফিরে আসলো, বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলন করার কারণে বিএনপির সাথে এটা আমরা একসাথে বিএনপি আমরা কাজ করলাম, সমন্বয় করলাম, হাসিনার পতন হলো। অনেকে বলে যে আসলে এটা একটি সামাজিক আন্দোলন ছিল না, এটা সামাজিক আন্দোলনকে রাজনীতিকরণ করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বকে কাজ করতে হয়েছে। জনাব তারেক রহমানকে ব্যাপকভাবে ভূমিকা রাখতে হয়েছে, নুরুল হক নূর, জনাব সালাউদ্দিন আহমেদ, আমি নিজে, রাশেদ খান, একেএম ওয়াহিদুজ্জামান সহ আমরা কিছু মানুষ একসাথে আলোচনা করা, পরামর্শ করা, ছাত্রদলের নাসির ভাই, রাকিব ভাই, আমরা একসাথে অনেক সময় কথাবার্তাও কিন্তু বলেছি। এমনকি আমি সালাউদ্দিন ভাই, নুরুল হক নূর গ্রুপ করলেও কিন্তু বিভিন্ন সময় কথা বলেছি, আমরা পরামর্শ করেছি। তো যে কারণে আমাদের ভিতর এক ধরনের সম্পর্ক আছে, রাজনীতির সম্পর্ক, আপনার রাজপথের সম্পর্ক, আপনার সুখে দুঃখের সারথি হিসেবে সম্পর্ক, নানান ধরনের সম্পর্ক থাকার কারণে এখন প্রশ্ন হলো যে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে নির্বাচন করবে কি না। দেখেন, সেটি নিয়ে স্বাভাবিকভাবে যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি, সেটি নিয়ে আলোচনা থাকা অস্বাভাবিক নয়, আলোচনা আছে। এবং বিএনপির পরেও আরও অন্যান্য যারা আছে, যেমন এনসিপি বা অন্যান্য দল,
তারাও আমাদেরকে বলেছে আসেন একসাথে নির্বাচন করার ব্যাপারে আমরা আলোচনা করি। তবে এখনো পর্যন্ত কারোর সাথেই নির্বাচনী জোটের ব্যাপারে আমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপির সাথে 22 সাল থেকে যুগপৎ আন্দোলনের সম্পর্ক, গণ অভ্যুত্থানে একসাথে কাজ করা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করা, এই জন্য তাদের সাথে সম্পর্কটা হয়তো বেশি, আলোচনাটাও বেশি, বাট বাকি অন্যদের সাথেও যে নাই সেটি নাই। আমরা যেটি মনে করি যে আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তিকে আমাদের ভিতরে, আমি যার সাথে নির্বাচনে যাই না কেন, সম্পর্ক বা আমার একতা সবার সাথে আসলে ধরে রাখতে হবে। একটু ওই যে আপনারা যখন গণ অধিকার পরিষদ এনসিপি একীভূত হওয়া নিয়ে একটা আলোচনা ছিল, ওটা আসলে ভেস্তে গেল কেন শেষ পর্যন্ত? দেখেন, এটা ভেস্তে যাওয়ার মূল কারণটা হলো যে মূলত এই উদ্যোগটা এনসিপির সাথে সংশ্লিষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিয়েছিল। আমি নাম না বলি, ভবিষ্যতে বলবো। তো তিনি বললেন যে আসলে আমরা যেহেতু একসাথে অতীতে রাজনীতি করেছি, আমাদের ভিতরে সম্পর্ক আছে, আমরা উভয়ের জায়গায় আলাদা থেকে আমরা আসলে ছোট হচ্ছি, মার খাচ্ছি, বিশেষ করে নুরুল হক নূর আক্রান্ত হলো। তো তখন আসলে এক ধরনের পজিটিভ আলোচনা শুরু হলো। তখন নাহিদ ইসলামের বাসায় নুরুল হক নূর, আমি, নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বসলাম। বসে সেখানে আলোচনা হলো যে আমরা দুইটা দল মিলে এক দল হব, একীভূত হব। মাঝখানে যেটা হলো যে এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আসলে যেটি করলেন, তিনি বললেন যে গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ দল বিলুপ্ত করে আমাদের সাথে যুক্ত হতে চায়। তো সমস্যাটা আসলে এইখানে, আমাদেরকে যখন এইভাবে মিডিয়ার সামনে আমাদের ছোট করা হলো যে আমরা যুক্ত হতে চাই, জয়েন করতে চাই, আবার অনেকে গোপনে গোপনে আলোচনা করছে এনসিপিতে যুক্ত হবে। ইতিমধ্যে গণ অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ এনসিপিতে যুক্ত হয়েছে। তো এইভাবে একটা নিবন্ধিত দলকে যখন ছোট করা হলো, তখন আমাদের নেতৃবৃন্দ এই বিষয়টা আর মানতে পারলো না। আচ্ছা, তো যে কারণে আসলে আর ওই এক হওয়া সম্ভবপর হয়নি। এখন এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, আসেন আমরা জোট করি। আমরা তাদেরকে বললাম, জোট মানুষ কার সাথে করে? যিনি নির্বাচনী লড়াই আসলে জেতার জায়গায় থাকে, তার নেতৃত্বে জোট হয়। তো আপনারা তো ওই অবস্থান তৈরি করতে পারেন নাই। তো সেক্ষেত্রে আলাপ আলোচনা করছেন, ওকে আমরা আলাপ আলোচনা চালাই, যদি আলাপ আলোচনা ফলপ্রসূ হয় ভালো। তবে আরও অনেক আলোচনা আছে, সেটি আমি এই মুহূর্তে বলতেছি না। বাট তারা তাদের যে চিন্তা যে আমরা কয়েকটা দল মিলে যদি এক হতে পারি, আমরা একটা বড় শক্তি হব, সেক্ষেত্রে আমরা হয়তো আগামীতে বিরোধী দলের জায়গাটায় আমরা আসতে পারি কি না সবাই মিলে সম্মিলিতভাবে। এখন তারা আর একক নেতৃত্বের কথা বলছে না, যৌথ নেতৃত্ব, মানে সবাই মিলে নেতৃত্ব। কিন্তু আমি সেখানে একই প্রশ্ন তুলেছি যে বড় শক্তি মানে কি? সবাই মিলে ওয়ান পার্টি হইতে হবে। তুমি যদি ওয়ান পার্টি করতে চাও বলো, তাহলে আমরা সেই বড় পার্টি হতে পারবো, আগামীতে আল্লাহ চাইলে ক্ষমতায় যেতে পারবো, এবং আমরা তো বিরোধী দল অটোমেটিক্যালি হইতে পারবো। কিন্তু ওয়ান পার্টি হইতে হবে। আমাদের জোট করার যে অভিজ্ঞতা, সেটা হলো খারাপ অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা। সুতরাং আমরা নতুনভাবে আর যে দল আসলে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই, সেই দলের সাথে আসলে জোট করাটা আমাদের জন্য আসলে এক ধরনের আর একটু ভাবতে হবে, এই কথা আমরা বলেছি। এবং বলেছি যে ঠিক আছে, আলাপ আলোচনা চলুক, দেখা যাক কি হয়, ওয়ান পার্টি করার ব্যাপারে তোমরা চিন্তা করো। এইটা আমি নিজে নাহিদ ইসলামকে বলেছি। যে এই যে এখন যে রাজনীতিতে সংকট চলছে, এই সংকটের ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এই যে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটা জিয়ে রেখে কি আসলে নির্বাচন হবে? দেখেন, এই মুহূর্তে আসলে সরকারের দায়িত্ব হলো জামাতের সাথে বসা। বিএনপি তো নির্বাচনমুখী, জামাত নির্বাচন চাচ্ছে না। কেন চাচ্ছে না? আমি বিশ্লেষণ করেছি যে জামাত ইতিহাসের সবথেকে সেরা সময় তারা পাড়ি দিচ্ছে। এখন জামাত চাচ্ছে না নির্বাচনটা যথাসময়ে হোক। ঠিক একইভাবে আওয়ামী লীগ এবং ভারতও একই কাজ করছে, তারাও চাচ্ছে না নির্বাচনটা যথাসময়ে হোক। আমি বলছি না যে আসলে জামাত আওয়ামী লীগের সুরে কথা বলছে, বরং জামাতে যে বেনিফিশিয়ারি, এই জায়গাটা আসলে তারা ছাড়তে চাচ্ছে না। তারা মনে করছে যতটা আসলে এটা প্রলম্বিত করা যায়। আর তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা আমি বলবো না, জাস্ট তারা এই ক্ষমতার ভাগটা তারা আরও অনেক দিন ভোগ করতে চায়। এটা জামাতের প্ল্যান আমার কাছে মনে হয়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ এবং আপনার ভারতীয় আধিপত্যবাদী শক্তি, তারা মনে করছে যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগের বাইরে আমাদের বন্ধু নাই, সুতরাং আওয়ামী লীগহীন নির্বাচন, সেই নির্বাচন দিয়ে আমাদের লাভটা কি? সুতরাং আরেকটি ১-১১ ঘটিয়ে আবার আপনার হাসিনাকে ফিরিয়ে আনো, আওয়ামী লীগকে ফিরিয়ে আনো। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার একমাত্র পথ হলো ১-১১। এখন যদি আমরা গণ অভ্যুত্থানের এই শক্তিগুলো এইভাবে বিভাজিত থাকি, তাহলে বিশ্বাস করেন সেই ভারতের চাওয়া, আওয়ামী লীগের চাওয়া পূরণ হয়ে যাবে, ১-১ ঘটে যাবে। সেটা কেউ ক্ষমতা নিতে চাক বা না চাক, যখন নিজেদের ভিতরে কামড়াকামড়ি শুরু হবে। জামাতের আমির যেটি বলল যে নির্বাচন হইতে দেওয়া হবে না গণভোটের আগে, তার মানে কি? তার মানে সরকার যদি সিদ্ধান্ত নেয় একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, তাহলে তারা নির্বাচন হতে দিবে না। তাহলে কি হলো? তাহলে আপনি বুঝে বা না বুঝে আপনি আওয়ামী এজেন্ডা, ভারতের এজেন্ডা আপনি বাস্তবায়ন করলেন।
এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কী হবে? দেখেন, ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে 1 নম্বর শত্রু কে ছিল? বিএনপি না, কিন্তু 1 নম্বর শত্রু ছিল জামাত। এবং এই যে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যাকে আসলে আপনার জেলে নেওয়া হয়েছে, কার উপর ক্ষোভ থেকে জানেন? ইন্ডিয়ার আধিপত্যবাদী শক্তি এই কাজগুলো করেছে মূলত, যে তোমরা কেন এই জামাতের সাথে হাত মিলালা, তোমরা কেন এই জামাতের সাথে হাত মিলিয়েছো, এইটা মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তার মানে কি? তার মানে আজকে জামাতকে জোটে নিতে গিয়ে, জামাতকে মন্ত্রিত্ব ভাগ দিতে গিয়ে বিএনপি এই 16 বছর ক্ষমতার বাইরে না, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়নি। জামাত এই জিনিসটা বোঝে কিনা আই ডোন্ট নো। জামাতের এই জিনিসগুলো উপলব্ধিবোধের জায়গা থাকা উচিত, যে বিএনপি আমাদেরকে ব্যাপকভাবে প্রোটেকশন দিয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কয়েকটা বক্তব্য প্রায় আমার সামনে আসে। তিনি বলেন যে নিজামী, সাইদি তারা কোনো অপরাধ করে নাই, তাদের সাথে জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তাদেরকে বিচারিক আপনার ফাঁসি দেওয়া হয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার তারা হয়েছে, এই কথাগুলো বলেন না। তার মানে আজকে যে জামাত এবং বিএনপির ভিতরে যে ধরনের বিভাজনটা দেখছি, এই বিভাজনটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি তারা যেহেতু একে অপরের সাথে জোট ছিল, একে অপরের সহযোগী ছিল, এই নির্বাচনেও একে অপরকে সহযোগী হওয়া। আপনি আলাদাভাবে নির্বাচন করেন, সমস্যা নাই, কিন্তু আপনি নির্বাচন হইতে দিবেন না, আপনি এই করতে দিবেন না। তো এর মাধ্যমে তো মূলত আওয়ামী লীগকে এবং ভারতকে বুঝে বা না বুঝে সহযোগিতা করছেন। নির্বাচনটা না হলে তো এদেশে 1-11 সৃষ্টি হবে, এবং বাংলাদেশে 1-11 সৃষ্টি হওয়ার মাধ্যমে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, হাসিনা বাংলাদেশে ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাতের এই জিনিসটা ফিল করতে হবে যে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে, ভালো কথা, আমরা হব, কিন্তু জামাত যেহেতু আওয়ামী লীগের 1 নম্বর টার্গেট, ভারতের 1 নম্বর টার্গেট, সুতরাং যদি 1-11 ফিরে আসে তাহলে জামাত ইতিহাসের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, অতীতে যা হয়েছে তার থেকে বেশি হবে। জি, রাশেদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, সময়ের আলাপকে অংশ নিয়েছেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সময়ের আলাপ।